স্বাধীন দেশের নাগরিক, আমরা পাসপোর্ট পেয়েছি, আমরা পতাকা পেয়েছি, অথচ জাতির পিতা সারা জীবনকে জেল ছিল অত্যাচার সহ্য করছে। আর এই দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে যে জীবনটা দিয়ে গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই জাতীয় পিতার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মামুনির প্রতি। ১৫ই আগস্ট ১৯৭৫ সাল, সেদিন হারিয়েছে আমার বাবা মা ভাই সবাইকে। ১৫ আগস্ট স্বজন হারিয়ে আমি আর ছোট বোনে আমরা বিদেশে ছিলাম, বাংলাদেশে ফিরে আসি। টানা আমেরিকা আমাকে করে যখন অনেক বাধা অতিক্রম করে দেশে ফিরতে হয়েছিল। একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশটাকে উন্নত করব, সমৃদ্ধিশালী করব, যে স্বপ্ন নিয়ে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছে সেটা বাস্তবায়ন করবো। এইটুকু দাবি করতে পারি যে আল্লাহর রহমতে সেটা আমরা অর্জন করতে পেরেছি। এবং জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যেখানে সম্পূর্ণত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আওয়ামী লীগ সরকার আসার পর আমরা এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। এই যে উন্নয়নশীল দেশ হিসেবে যে আমাদের দেশ উন্নীত হলো, এটা কিন্তু জাতিসংঘের একটা বিশেষ কমিটি আছে, সেই কমিটি যাচাই বাছাই করে, তারা আমাদের বক্তব্য শুনে, নিজেরা তদন্ত করে, তারপরে তারা কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং জাতিসংঘে এটা ভোটে নির্বাচিত হয়ে আমরা এই স্বীকৃতি পেয়েছি, যেটা 2026 সালে কার্যকর আসার কথা। কিন্তু আমার দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষ যখন একটু সুখের মুখ দেখে, যখন একটু শান্তির বসবাস করে, তখনই কোথাও থেকে একটা চক্রান্ত আসে। একজন ব্যক্তি তার ক্ষমতার লোভ এমন পর্যায়ে অর্থ সম্পদ সে যথেষ্ট বানিয়েছে, এই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে গরিবের অর্থ সেটা পাচার করেছে। আমি তাকে দিয়েছিলাম মোবাইল ফোনের ব্যবসা, সেটাও কথা ছিল এর প্রফিটটা পাবে গ্রামীণ ব্যাংক, তা পায়নি, সেটাও সে মানি লন্ডারিং করে বাইরে নিয়ে এবং টাকা পয়সা খরচ করে সন্ত্রাসী ভাড়া করে তা আন্দোলনের নামে একটা অরাজকতা সৃষ্টি করে সে চেষ্টা করেছিল আমাকে খুন করতে। আমি জানি না, আল্লাহ বারবার আমাকে বাঁচিয়ে দেয়। ঠিক যেভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা, যেখানে ১৩টা গ্রেনেড ছুড়লো, ১১টা গ্রেনেড সেখানে বাস্ট হলো, আমাকে আমার পার্টির নেতা কর্মী তারা মানব রচনা করে রক্ষা করেছিল। তো অন দ্য স্পট ২৪ জন মারা যায়, আর পরবর্তীতে আইপি রহমান মারা যান এবং সেই সাথে আমাদের আরো বহু ২০-৩০ জন নেতা কর্মী পরবর্তীতে আহত অবস্থায় ঢুকে ঢুকে মারা গিয়েছে। আমি তাদের আত্মার মারফত কামনা করি। এর সাথে এটুকুই বলবো, ২১ আগস্ট গ্রেনেড হামলার যে তদন্ত হয়, আমরা যখন মতিঝিলের মামলা করতে যাই, আমাদের পার্টির সেক্রেটারি জলিল সাহেব এবং সাবির হোসেন মতিঝিলের থানায় যায় মামলা করতে, কিন্তু সেই মামলা তারা নেয় না, কোনো মতো একটা জিডি করে, কিন্তু সে তারা অ্যাকসেপ্ট করতে চায়নি। তবে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর এই মামলাটা নিয়ে তারা তদন্ত শুরু করে। আমরা ২০০৮ নির্বাচনে যে সাজাপ্রাপ্ত ছিল, দুর্ভাগ্যের বিষয় সেই অনেকে সাজা ভোগ করছিল, কেউ কেউ পলাতক আসামি ছিল বিদেশে সাজাপ্রাপ্ত। আপনারা দেখেছেন সেই গতকালকে সমস্ত যারা এই ষড়যন্ত্রকারী হত্যাকারী ২১ আগস্ট এই যে ২৪ জন মানুষকে হত্যা করলো, তাদেরকে কিন্তু খালাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই গ্রেনেড হামলাটা করলোটা কি? এটা হচ্ছে তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে ন্যায় বিচার পাওয়া যায় না। ঠিক একইভাবে আপনারা দেখেন ৭ জুলাই ২৪-এ ছাত্ররা আন্দোলন শুরু করলো, ছাত্রদের হাত থেকে কিন্তু গায়ে কিন্তু টোকাটাও আমরা লাগতে দেয়নি, ওরা আন্দোলন করে যাচ্ছে, ওদের সাথে আলোচনা হচ্ছে, ওদের সব ডিমান্ড মেনে নেওয়া হলো। ওটা তো আমি বাতিল করেছিলাম, হাইকোর্টের রায় যখন আসলো আমি উচ্চ আদালতে আবেদন করে সেটা স্থগিত করে দিলাম। ১১ জুলাইয়ের পর থেকে কোনো কোথাও বলে কিছু ছিল না, যখন শব্দই মানা হয়ে গেল তখন তারা এক দফা গেল, মানে একদম আমাকে ক্ষমতা থেকে হটানো, ক্ষমতা থেকে হটানো না, তারা তো আমাকে হত্যা করে পরিকল্পনা করেছিল।
অগ্নিসংযোগ, হত্যা, খুন, যেভাবে একদিকে পুলিশদের পিটিয়েছে, আগুন দিয়েছে, থানায় আগুন দিয়েছে, পুলিশ এমনকি পিটিয়ে মারার পরও আগুন দিয়ে পড়িয়েছে। আরেকদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন এবং তাদেরকে হত্যা করেছে নির্বিচারে। এখন পর্যন্ত কয়েক হাজার আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে এবং ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান মানে গরু মানে ক্ষেতের ফসল, গরু, ছাগল, ভেড়া, মুরগি বা পুকুরের মাছ কিছু রাখেনি, সবই লুটপাট করে নিয়ে গেছে। প্রত্যেকটা এমপি হোস্টেল তালা ভেঙে ভেঙে এই ছাত্র নামদারিরা লুটপাট করেছে। প্রত্যেকের বাড়িতে যে যে হামলা করেছে, লুটপাট করে আগুন দিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে যারা এই অপরাধগুলি করলো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, মামলা দিয়েছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে। এরা যে কয়েক হাজার পুলিশ, প্রায় 3,000 মতো পুলিশ মারলো, আওয়ামী লীগের নেতা কর্মী মারলো, আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের হত্যা করলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি তাদের আক্রমণ থেকে। বাড়ি বাড়ি হামলা করা, মসজিদ, মন্দির, দরবার শরীফ, প্যাগোডা, গির্জা কিছু বাদ দেয়নি, সবই তারা ভেঙেছে। মসজিদ এবং মাজার শরীফ, দরবার শরীফ, দরগা সেগুলো আক্রমণ করেছে, ভেঙেছে। গির্জার 11টা গির্জা ভেঙেছে, বৌদ্ধদের মঠ সেগুলি ভেঙেছে, মন্দির ভেঙেছে এবং প্রত্যেক বাড়িতে যে হিন্দু পরিবারগুলি, খ্রিস্টান পরিবার বা বুদ্ধিস্ট, তাদের অপরাধ আওয়ামী লীগ করে, এটি অপরাধ। তাদেরকে উপরে হামলা, তাদেরকে উপর নির্যাতন, লুটপাটের শিকার তারা পার্বত্য চট্টগ্রামে পায়নি। সেখানে পিটিয়ে হত্যা করা এবং সেখানে মঠ এবং তাদের উপাসনালয় সেগুলি নষ্ট করা। যারা এই অপরাধী তাদের কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। মামলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর যারা ঘটনা ঘটেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে। কারণ ইন্ডেমনিটি দেওয়া হবে একই, যখন ইন্ডেমনিটি দেয় তখন কেউ অপরাধী হয়, সেই অপরাধীকে অপরাধ থেকে দায় মুক্তি দেওয়ার জন্যই ইন্ডেমনিটি দেওয়া হয়। ঠিক 15 আগস্টের হত্যাকারীদের যেমন জিয়াউর রহমানের হত্যা দিয়েছিল, কিভাবে এই অপরাধীদের দায় মুক্তি দিল যে জুলাই 15 তারিখ থেকে, অর্থাৎ যখন থেকে তারা এই হত্যা, খুন, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা, থানা লুট, থানায় আগুন শুরু করেছে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা এবং ঘরবাড়ি নষ্ট করতে শুরু করেছে, মেরে মেরে ঝুলে রেখেছে, ঝুলে রেখে তারপরে ঠিক একটা পশুকে যেমন ঝুলে রাখে ঠিক সেইভাবে পা বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখা, তারপর তাদের উপর অত্যাচার করা। এই অত্যাচারগুলি যারা করেছে তাদের দিয়ে দিল ইউনূস সাহেব। মানবতা কোথায় থাকলো? আর মানুষের মানব অধিকার কোথায় থাকলো? মানুষের বিচার পাওয়ার অধিকার কত? কিন্তু মামলা সব আমাদের মধ্যে, আমার তো 229টা সব মারা কেস। অবশ্য শহীদ হয়েছে বলে আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে, অনেক শহীদ আবার তাজা হয়ে ফেরত আসছে। এর মধ্যে 13 জন ফেরত আসছে, আর কয়েকজন বলছে যে তারা মামলা করে না, জানি না মামলা, কিন্তু তাদেরকে দিয়ে মামলা করানো হয়েছে, কিন্তু তারা জানে না কাদের কি মামলা করলো। এইভাবে মানে বিচার বিভাগে প্রধান বিচারপতি সব বিচারকদের যারা সব থেকে সম্মানিত তাদেরকে রাশিসতা নিয়ে তাদেরকে অপমান করা হলো। ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন কোনটাই বাদ দিল না। নির্বাচন কমিশনে প্রথম আইন করলাম আমরা আওয়ামী লীগ, সেই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হয়। প্রতিটি নির্বাচন আওয়ামী লীগের আমলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন দল যদি পার্টিসিপেট না করে সেটা তো আমাদের দোষ না। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে কারা? বিএনপি। আমরা বিএনপির কাছে প্রশ্ন, জিয়াউর রহমান কি নির্বাচন করেছিল? একজন সেনা প্রধান হলো, বঙ্গবন্ধুকে হত্যা করে সে নিজেই সেনা প্রধান হলো, তারপরে আবার রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দিল, একটা দল তো, তারপরে আবার রাষ্ট্রপতি নির্বাচন করলো।
আবার নির্বাচন, হ্যাঁ না ভোট, এগুলো সমস্ত জনগণের ভোট দেওয়া লাগেনি, ভোট এমনি পেয়ে গেছে তারা। ঠিক 81 সালে রাষ্ট্রপতি নির্বাচন ওইভাবেই জনগণের ভোট কিনে নিল। ভোট পেয়ে তো অধিকারই ছিল না। 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া ইলেকশন করলো, জনগণ একটা ভোটও দেয়নি। এবং এই যে জনগণের ভোট নিয়েছিল বলে কিন্তু আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া 1.5 মাসের মধ্যে পদত্যাগে বাধ্য হয়েছিল। একের পর এক তারা যে নির্বাচন গুলি নিয়ে খেলা করেছে, 2001 নির্বাচন কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ধরে জিতে দেয়নি, এরকম ঘটনা ঘটেছে। বাগুড়া ইলেকশন, ঢাকা 10 ইলেকশন, মিরপুর ইলেকশন, প্রত্যেক ইলেকশনে তো ভোট কারচুপির একটা মহা উৎসব ছিল। তাদের মুখে নির্বাচন নিয়ে কথা শোনা, এমনকি 2006 যে নির্বাচন 7 জানুয়ারিতে হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে 1,23,00,000 ভুয়া ভোটার। আর এক নির্বাচন কমিশন এমন বাড়ালো এবং হেড বানানোর জন্য নিজের দলের লোকরে জজসাহেবের বেতন বয়স বাড়িয়ে দিয়ে তারপর তাকে করলো একটা ভোট কারচুপি করার। এবং আনকন্টেস্টেড অনেক তার ঘোষণা দিয়েছিল, কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার হওয়াতে সেই নির্বাচনটা কিনি। বিএনপি দুটো নির্বাচন তো জনগণের রোষেই চলে গেছে। আর জিয়া রহমানের নির্বাচন তো সবই ফার্স্ট। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি সেটাও তাদের মুখে নির্বাচন নিয়ে কথা শুনতে হয়। যারা হত্যাকারীকে ইন্ডেমনিটি দেয় তাদের কাছে মুখ দিয়ে মানব অধিকারের কথা শুনতে হয়। এটা হলো জাতির জন্য দুর্ভাগ্য। আর বর্তমান অবস্থাটা কি? বাংলাদেশকে আমরা অর্থনৈতিক মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলাম, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে এবং বিশেষ কমিটি থাকে, তারা কিন্তু যাচাই বাছাই করেই স্বীকৃতি দিয়েছে যে আমরা এখন উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছি। বাংলাদেশের রাস্তাঘাট, পুল, ব্রিজ, খাদ্য উৎপাদন, মানুষের খাদ্য যোগান দেওয়া, নিরাপত্তা সৃষ্টি করা, পুষ্টি নিরাপত্তা দেওয়া, শিক্ষা দীক্ষা, স্যানিটারি ল্যাট্রিন, সুতরা পানি, মৌলিক বিনা পয়সা ওষুধ, 30 প্রকার কমিউনিটি ক্লিনিকের মধ্যে চিকিৎসা সেবা দেওয়া, চিকিৎসা সেবা বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করা কারা করেছে? আওয়ামী লীগ। ডিজিটাল বাংলাদেশ করেছি। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ডিজিটাল সেন্টার করে দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল ট্রেনিং এর জন্য কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে ছেলেমেয়েরা তাদের ট্রেনিং দিয়েছি। লার্নিং এন্ড আর্নিং ট্রেনিং দিয়ে তারা যেন ফ্রিল্যান্সার হতে পারে সেই ট্রেনিং দিয়েছি। স্টার্টআপ প্রোগ্রাম, সেখানে টাকা রেখেছি যেন মানুষ কই পায়। আমাদের অর্থনীতি মজবুত ভিত্তির উপরে দাঁড়ানো ছিল। আজকে দেখলাম একজন খুব রিপোর্ট দিলেন, 1000 কোটি টাকা নাকি মানি লন্ডারিং হয়ে গেছে, সব প্রজেক্ট নাকি কোনোটাই নাকি হয়নি, সব নাকি দুর্নীতি হয়েছে। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে সেটা তাকে বলতে হবে, ভাসমান কথা বললে হবে না। আর কোথায় কারা মানি লন্ডারিং করেছে তার টোটাল হিসাব দিতে হবে। কে কত টাকা মানি লন্ডারিং করেছে, কোথায় আছে সেই টাকা, সেটা তাদের বলতে হবে। অযথা একটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। অত মানি লন্ডারিং আর দুর্নীতি করেছে, এত উন্নতি এত অল্প সময় হতো না। 2009 সাল থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ধাপে উন্নীত করতে পেরেছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অর্জন রয়েছে। দেশে কোনো ভিক্ষা করা লাগেনি মানুষকে, তার আগেই তাদের কাছে খাবার পৌঁছে গেছে। দুর্যোগের সময় অপেক্ষা করতে হয়নি, তার সাথে চলে গেছে টাকা। আবার আমরা সারা বাংলাদেশে কোনো মানুষ যেন ভূমিহীন গৃহহীন না থাকে, মুজিব বর্ষের সিদ্ধান্ত নিয়ে আমরা সবাইকে ঘর বাড়ি বিনা পয়সা ঘর এবং 2 কাঠা করে জমি, আমরা 2টা কামরাওয়ালা ঘর, স্যানিটারি ল্যাট্রিন, সব ব্যবস্থা করে দিয়েছিলাম। সুপেয় পানি, বিদ্যুৎ, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছিলাম। দুর্নীতি করলে কি এত দ্রুত করা যায়? এত সব হয় না, এটা হলো বাস্তবতা। আজকে আমরা দেখি শিক্ষকদের অপমান করা, এমনকি আমাদের প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা থেকে শুরু কেউ বাদ যায় না। বিশেষত মেয়েই শেষ। আর প্রশাসনের 25 জনের উপর সচিবের বিরুদ্ধে মামলা, 3 জন প্রিন্সিপাল সেক্রেটারি জেলে, আমার সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি।
এটা কোন ধরনের কথা? যারা কাজ করছে দায়িত্ব নিয়ে দেশে উন্নয়ন করছে, এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ যে এত দূর এগিয়ে গিয়েছিল, কোথায় 62,000 কোটি টাকা, 63,000 কোটি টাকার বাজেট, কোথায় 7,97,000 কোটি টাকা বাজেট, কোথায় 4 লক্ষ মানে কোটি টাকা জিডিপি, সেখানে 50 লক্ষ কোটি টাকা জিডিপি। এটা তো কার সময়? আওয়ামী লীগের সময়। মাত্র বেশি আয় বেড়েছে মানুষের, অন্তত হাহাকার ছিল না। 2 বেলা পেট ভরে খাবার মতো ব্যবস্থা এবং আয় উপার্জনের ব্যবস্থা আমরা করেছিলাম। মাত্র 3% বেকারত্ব ছিল আমাদের। দারিদ্রের হার 41 ভাগ থেকে আমরা 18.7 ভাগে নামিয়ে নিয়েছিলাম। হত দরিদ্র 25.1 ভাগ থেকে আমরা 5.4 ভাগে নামিয়ে নিয়েছিলাম। ওই কোভিড-19 অতিমারি আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি না হতো, আবার দারিদ্রের হার 18 থেকে আমরা 16-তে নামাতে পারতাম। এইভাবে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি, এগুলি তো দৃশ্যমান। আজকে সারা বাংলাদেশে হাহাকার, অর্থনীতি ধ্বংস, ব্যাংকে টাকা লুটপাট, শেয়ার মার্কেটে টাকা লুটপাট, একটার পর একটা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত ব্যবসায়ীদের উপরে যেভাবে তারা চড়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, একটা পর একটা শিল্প কারখানা বন্ধ, সব আগুন দিয়ে পোড়ানো অথবা বন্ধ হয়ে যাচ্ছে, এক্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। একটা চরম ব্যর্থতা এই 3 মাসের মধ্যে। 22,000 কোটি টাকা খালি পাচ্ছে আর দিচ্ছে। আমরা তো 16 বছরে ছাপিয়েছিলাম মাত্র 60,000 কোটি টাকা, যেটা একটা টাকা পূরণ হয়ে যায়, এটা রুটিন কাজ। শুধু কোভিডের সময় কিছু নগদ টাকা সরাসরি মানুষকে দিচ্ছি। আমার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সব বন্ধ। কেন? অনিয়ম। এটা তো ডিজিটাল পদ্ধতিতে তাদের হাতে পৌঁছে যেত সরকারের কাছে। এর ভিতরে অনিয়ম করার তো কোনো উপায় নাই। G2P একেবারে গভর্নমেন্ট থেকে সরাসরি টাকা চলে যাচ্ছে, যে পাবে ছাড়াতে অনলাইন বিকাশ, নগদ বা অন্যান্য প্রত্যেকটা ইস্যুর মধ্যে ব্যবহার করে পরে আমরা পাঠাতাম। প্রতি বৃদ্ধ যারা তাদের টাকাটা হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। অনিয়মটার কোথায় দেখলো তারা? 1 কোটি পারিবারিক কার্ড দিচ্ছিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল কিনে খেতে পারে। 43 লক্ষ পরিবারকে বাদ দিয়েছে, তাদের মধ্যে হাহাকার, রাতে নিয়ে কান্নাকাটি। যারা হয়তো পর্যাপ্ত উপার্জন করতে পারে না, তাদের জন্য এই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম, কারণ তারা হাত পাতে পাবে না। আর যারা আরো নিম্ন বেত, তাদের জন্য মাত্র 15 টাকা কেজিতে চাল 58 লক্ষ কার্ড আমরা দিয়েছি মানুষকে, তার উপরে ওয়াইএমএস ছিল। যারা একেবারে মানে কোন উপার্জন করতে পারে না, প্রত্যেককে আমরা 30 কেজি করে চাল বিনামূল্যে দিতাম। অত মানুষের খাওয়া সব বন্ধ করে সমস্ত টাকাগুলো কিন্তু এবং তার গলা লুচি খেয়ে এগুলিকে সব কেনার ফলে ওই সন্ত্রাসীদের মোটরসাইকেল কিনে দেওয়া, অস্ত্র কিনে দেওয়া, ট্রেনিং করানো এবং তাদেরকে ব্যবহার করা, এটাই তারা করে বেড়াচ্ছে। 3 মাসের মধ্যে কতজনের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। আজকে আমি দেখলাম সিপিটি দেবপ্রিয় সহ তারা খুব ভালো বলছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তাদেরকে বলতে হবে কোথায় কিভাবে কি দুর্নীতি হয়েছে, কে কে কি মানি লন্ডারিং হয়েছে সেটা জানাতে হবে। আমরা কি মানি লন্ডারিং করেছি, কোথায় করেছি সেটা আমাকে হিসাবটা দিতে হবে, এবং কোথায় টাকা পাচ্ছে সেটাও দিতে হবে। আর তারা না দিতে পারলে এদের বিরুদ্ধে কিন্তু আমরা শো করবো সবাইকে। এত সহজ না, ওই দিকে আমরা আসিনি। একটাই লক্ষ্য ছিল মানুষকে সাহায্য করা, মানুষকে দেয়া। আর যে কারণে মানুষ আর্থ সামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছিলাম। প্রত্যেকটা গ্রাম শহর হয়ে গিয়েছিল, শহরের সকল সুবিধা গ্রামের মানুষ পেতে শুরু করেছিল, যে আমার গ্রাম আমার শহর। এই প্রোগ্রামটা হাতে নিয়ে বাস্তবায়ন করেছিলাম। আজকে সেই সুদূর বগুড়া থেকে একবার শেষ মাথা থেকে যারা আসতে পারে, দিনের পর দিন বসে থাকতে হতো। রাস্তাঘাট পুরো ব্রিজ করে দেওয়াতে আজকে সবাই সহজে যাতায়াত করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। ডিজিটাল পদ্ধতি, স্যাটেলাইট এবং ব্রডব্যান্ড ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে করে দিয়েছিলাম। তাতে ঘরে বসে মানুষ টাকা কামাই করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই সুযোগ করে দিয়েছি। বিনা পয়সায় বই দিচ্ছি ছেলে মেয়েদেরকে, স্টাইপেন্ড দিচ্ছি, বৃত্তি উপবৃত্তি, এমনকি গবেষণার জন্য টাকা। সব মানুষের যেটুকু আমাদের অর্জন সব মানুষের জন্যই করেছি আমরা।
মানুষগুলি তো ভালো ছিল, শান্তিতে ছিল। এখন চুরি ডাকাতি রাজধানী প্রতিনিয়ত না রাস্তায় চলতে পারে। গতকালকে মোহাম্মদপুরে একটা বিদেশ রাস্তায় আমেরিকাকে এক কোপ দিয়ে ভোলায় হাত কেটে দিয়েছে। কয়েকদিন ছাত্রলীগের ছেলেকে মারলো, স্কুলে দেখা যাচ্ছে যে ছোট ছোট রাস্তায় মেরে যাচ্ছে। এমনকি আইনজীবীদের গায়ে হাত তুলছে। আজকে স্টোনে চিংবাগে গ্রেপ্তার করেছে, তার জামিনের জন্য যে আইনজীবী দাঁড়ালো তাকে পিটিয়ে হত্যা করে শেষ করে দিল। এটা কোন ধরনের বর্বরতা? পিটিয়ে পিটিয়ে মানুষকে মারা, হত্যা করা, যেটা হত্যা করার লাইসেন্স পেয়ে গেছে ইউনূস সাহেব, এবং তাদের যে কাদের বাহিনী পালিয়েছে কয়েক শত আছে, তাদের হাত দিয়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। আর এর সাথে তার সমান একটা এরা কোন আন্দোলন করলো, এদের লিডারশিপ কে ছিল? মেটিকুলাসলি ডিজাইন করে তার মাস্টারমাইন্ড দিয়ে এই জঙ্গিদের তৈরি করে তাদেরকে ব্যবহার করে এই হত্যাকাণ্ড কারণে দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনৈতিক ভাবে মজবুত একটা দেশ, অর্থনীতিতে যেটা 35 নম্বরে ছিলাম, আজকে সেটা শেষ করে দিয়েছে। সারা বিশ্বের যেটা মর্যাদা ছিল, সম্মান ছিল, সেটা শেষ। এখন বাংলাদেশ, যেখানে আগে বাংলাদেশ ছিল বলতো উন্নয়নের বিস্ময়, উন্নয়নের রোল মডেল, আজকে সেই বাংলাদেশ সংঘাতের দেশ, হত্যার দেশ, নির্যাতনের দেশ। পুরো বাংলাদেশের সমস্ত ইমেজটা ধ্বংস করে দিয়েছে এই উনি ইউনূস। গণহত্যা তো তারা করেছে, আর গণহত্যা করেছে বলেই তো ইন্ডেমনিটি দিচ্ছে। অপরাধ না বলে তো ইন্ডেমনিটি দিত না, কিন্তু মামলা আমাদের বিরুদ্ধে। আমরা নাকি অধিকার লঙ্ঘন করছি, আমরা নাকি গণহত্যা করছি, আমাদের মামলা মায়ের হিসাব আর মামলা হয় আমাদের বিরুদ্ধে। এটা কোন অবস্থা? দেশটা এত সোজা না। ওই ঋণ দিয়ে গরিব মানুষের কাছ থেকে মোটা টাকা সুদে আদায় করা আর একটা রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। জি আপা, সেই সাথে ওই জামাত, শিবির, যুদ্ধাপরাধী যাদের আমি বিচার করেছি, যে খুনিদের জাতি বিচার, হত্যাকারীদের বিচার করেছি, গ্রেনেড আমরা বিচার করেছি, এখন সেই খুনিদের সব রেহাই দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে, কাউকে উপদেশ শোনাচ্ছে, কাউকে দেশে থেকে ফিরিয়ে আনছে। আবার শুনলাম যে কেউ কেউ দেশে ফিরবে, তারপর 10 তারিখ বেছে নেয়। বাহ, চমৎকার। নিচে একটা সীমা থাকে, বাড়াবাড়ি একটা সীমা থাকে। আমি যে যাকে বলবো যে সবাই আপনারা যার যার নিজের এলাকায় একটা অনুরোধ থাকলো, কতজন মানুষকে তারা খুন করেছে, কতগুলি ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে ধ্বংস করেছে, এই বিষয়গুলো আপনাদের তুলে ধরতে হবে। এই জুম করে কথা বললে হবে না, সমস্ত তথ্য তৈরি করতে হবে। আমি জানি কোন পত্রিকা সাংবাদিকদের কোনো কথা বলার অধিকার না, প্রায় 300 মতো সাংবাদিকদের তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে, চাকরি থেকে আসছে। 106 জনের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে, প্রায় 30-40 জন আজকে জেলখানায় মানবেতর জীবনযাপন করছে। সাংবাদিকদের কি দোষ ছিল? এদের তো সাংবাদিক নির্যাতন, এইরকম সাংবাদিক নির্যাতন তো আগে কোনোদিন দেখি নাই। আমার সময় যারা বলতো কথা নাকি বলতেই পারেন না, তারা তখন খুব ভালো করেই বোঝার কথা বলতে পারছেন। একটা সংবাদও পত্রিকা আসবে না, কি সংবাদ যাবে? ইউনূসের এজেন্ট সব জায়গায় বসা আছে, তারা ঠিক করে দেবে, আর বাইরে হলেই আগুন বের করাবে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে টেনে দেবে। এটাই হচ্ছে তাদের চরিত্র। আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। কার যে ভিক্ষাবৃত্তি বন্ধ করেছে, এখন মানুষ আবার ভিক্ষা করতে শুরু করেছে। কোন উন্নয়ন তো কোনো তারা আমাকে হলো বুঝলাম, দেশের কোন ভালো করতে পারছে, সেটাই তো প্রশ্ন। অর্থনীতি যেখানে শেষ করে দিচ্ছে, এখান থেকে আর টেনে তুলতে পারবে? আর সব টাকা তো নিয়েই যাচ্ছে বিদেশে, আর এই খেলার পালার জন্য সব ব্যয় করছে। প্রতি সপ্তাহে তো কত টাকা ব্যয় করে, আর কত বাহিনী আছে, তাদের হাতে সমস্ত টাকা দেওয়া,
তাদের নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া সবই করাচ্ছে, বা একটা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু ইউনুস তার এজেন্ট লাগিয়েছে, তারা সার্ভে করে, মোটা কাগজ, ল্যাপটপ এগুলি নিয়ে নিয়ে যায়, সেগুলোকে কিছু কিছু বের করতে হবে এরা কারা, এরা কি কাজ করে, এবং প্রত্যেকের যা যা এলাকায় কতজন খুন হলো, কতটা ঘর বাড়ি নষ্ট হলো, কত স্কুল কলেজ নষ্ট হলো, কারণ ছাত্রছাত্রীদের তো ভবিষ্যৎ অন্ধকার, শিক্ষকদের গলায় জুতো পরানো, তাদের দিয়ে জোর করে পদত্যাগ করানো, এই সমস্ত শিক্ষা দিয়েছে তারা। এটাকে কিভাবে কন্ট্রোল করবে? শিক্ষকদের বলে আপনি আমার প্রিন্সিপাল রিজাইন করেন, কোন দিন আবার বলে বলছে বাবা তুমি আমার বাবা না রিজাইন করো, এতে বিশ্বাস আছে মাকে বলে তুমি আমার মা না রিজাইন করো, চরম বেয়াদব করে তৈরি করে দিচ্ছে, এক একটা বাচ্চাদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে, তাদের মধ্যে যে ভদ্রতা, শালীনতা, লেহাজ তমিজ, আদব কায়দা থাকবে সেগুলি ধ্বংস করে দিচ্ছে। আর এই ছাত্রদের সাথে আবার সেই স্টুডেন্ট পোশাক পরিয়ে যত রকমের আম খেলা টেলা যে জায়গাটা আছে, যে বিহারি পট্টি থেকে শুরু করে বিভিন্ন অমুক সমুক এদেরকে ভাড়া করে নিয়ে এসে তাদেরকে ব্যবহার করছে। এই দেশটাকে যেখানে উঠে গেছিলাম সেখান থেকে ধ্বংস করাটাই ছিল তাদের কাজ, আর স্বাধীনতা বিশ্বাস করে না। পাকিস্তানিদের লাঠি জটা খেত, পাকিস্তানের এখানে গণহত্যা চালিয়েছিল, এই ডিসেম্বরে 14 ডিসেম্বর 10 ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যা, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদেরকে নির্মমভাবে বুদ্ধিজীবী হত্যা করেছিল, লক্ষ লক্ষ মা-বোনের উপরে পাশবিক অত্যাচার করেছিল, গ্রামের পর গ্রাম চালিয়ে দিয়েছে। তাদের খুব পছন্দ এইসব লোকদের, কারণ তাদের লাঠি চাটা খেয়ে থাকতো, ওটা পছন্দ, এটা স্বাধীন দেশ, কাজে এটা তাদের পছন্দ না, মর্যাদা আত্মমর্যাদা নিয়ে বাচ্চাটা পছন্দ না। আমরা তো বিশ্বভাবে মাথা উঁচু করে চলতাম, পাকিস্তানি আমাদেরকে দেখে তারা ভাবতো যে আমরা আজকে কোথায় চলে গেছে, তারা কোথায় পড়ে আছে। আমার মনে হলো কাজই ছিল এবং তার ক্যাডারদের কাজই ছিল বাংলাদেশ থেকে আবার ওই পাকিস্তানের থেকেও অবস্থা নিয়ে যাওয়া, সেটাই তারা করছে। আমি আর অনেক কথা বলছি, আজকে সকালেও আমেরিকা আপনাদের মহানগর আওয়ামী লীগের সাথে আমি বক্তৃতা দিয়েছি, আমি সময় নিতে চাই, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আবার অতিরিক্ত অনুরোধ যে যার যার এলাকায় যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলি সমস্ত কিছু যা যা এগুলো ফেসবুকে দিয়ে দেওয়া, ইউটিউবে দিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক সংস্থার কাছে এগুলি পৌঁছে দিতে হবে। এখানে রাব্বি আলম আছে, তাকে আমি বলবো যে এগুলি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে পৌঁছে দিতে হবে যে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে তারা নির্মমভাবে হত্যা করেছে। হত্যা তালিকা যেটা বের করছে সেখানে আওয়ামী লীগের নেতাদের নাম নেই, তার বাইরে কানাদের নাম দিয়ে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে গণহত্যায় আওয়ামী লীগ, পুলিশ আর মাইনরিটি এরাই বেশি ক্ষতিগ্রস্ত, এদের সংখ্যাই বেশি। কাজে এই হত্যার আমরা বিচার চাই। আর যে মিথ্যা মামলা হাজার হাজার 30,000 মতো মামলা দিয়ে কয়েক লক্ষ আসামি, এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। মানে ওই সমস্ত ভুয়া মামলা, কিছু যারা খুনি, যারা অগ্নিসংযোগকারী, ওই দিলে চলবে না, এগুলো বিচার করতে হবে, এদের বিচার ইনশাআল্লাহ হবে। আর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ইউনূস ক্ষমতা দখল করেছে অস্ত্র আর অর্থের জন্য। সংবিধানে কেউ যদি এভাবে অবৈধ ক্ষমতা দখল করে তার বিচারের কথা বলা হচ্ছে। আর সংস্কার করতে চায়, তার তো জনগণের ম্যান্ডেট নেই, তাহলে কৃষি সংস্কার করবে, তাদের সংস্কার করার কি অধিকার দিল? জনগণ তো দেয়নি। কাজে আমরা এই অনিয়ম অবিচার আমরা কখনো মেনে নিতে পারি না, এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এই বিজয়ের মাস আমাদের এটাই শপথ থাকবে, এই বিজয়ের পতাকা আমরা সমুন্নত রাখবো, জাতির পিতার প্রতি সম্মান আমরা সমুন্নত রাখবো এবং বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এই দুঃশাসনের হাত থেকে, খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের এবং তার
এই কানাডাদের হাত থেকে যেন দেশ রক্ষা পায়, স্বাধীনতা বিরোধীদের হাত থেকে যেন দেশ রক্ষা পায়, যেন স্বাধীনতা চেতনা নিয়ে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ 41 সালের মধ্যে করতে পারি। তার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ।